13% ব্যয় বাড়িয়ে সংকটকালের বাজেট পেশ। প্রবৃদ্ধির লক্ষ্য 8.2%। মহামারী কাটিয়ে আলোকিত ভোরের প্রত্যাশা অর্থমন্ত্রীর। বিশাল খাতের বাজেটে ভরসা রাজস্ব আয় লক্ষ্য 3,78,000 কোটি। বড় চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা, বেড়েছে করমুক্ত আয় সীমা। দাম বৃদ্ধির তালিকায় আমদানি করা অনেক পণ্য, বাড়ছে মোবাইলে কথা বলার খরচ। দেশীয় শিল্প পাচ্ছে সুরক্ষা, দাম কমছে উৎপাদিত অনেক পণ্যের। করোনাকালের বাজেটে বেড়েছে স্বাস্থ্য খাতে বরাদ্দ, উপকরণে মূসক ছাড়ের প্রস্তাব। 7 মেগা প্রকল্পে বরাদ্দ কমেছে প্রায় 2,000 কোটি টাকা। বাজেটে কালো টাকা সাদা করার ঢালাও সুবিধা। আবাসনে বড় বিনিয়োগের সুযোগ, গতি ফিরবে ব্যবসা বাণিজ্যে বলছেন সংশ্লিষ্টরা। বাজেটকে গণ ও জীবনমুখী বলছে আওয়ামী লীগ, মানবতার বিষয় উপেক্ষিত দাবি বিএনপির। বাস্তবায়ন চ্যালেঞ্জ বলছে সিপিডি। এবং করোনা ভাইরাসে আজও দেশে প্রাণ গেল 37 জনের, আক্রান্ত 3,000-এর বেশি। পরিস্থিতির উন্নতি হওয়ায় সীমান্ত খুলে দেওয়ার উদ্যোগ ইউরোপে। স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারনাজ জুই এবং আমি সজল দাস। দেখছিলেন শিরোনাম। শুরুতেই বাজেট নিয়ে আমাদের বিশেষ আয়োজন। এবারে বিস্তারিত। হতাশার সময়ে আশার বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। প্রাণঘাতী করোনার থাবায় ধসে পড়া অর্থনীতি টেনে তোলাই যার মূল লক্ষ্য। এজন্য আগামী 1 বছরে অর্থমন্ত্রী ব্যয় করতে চান 5,68,000 কোটি টাকা। মহামারীতে ব্যবসা বাণিজ্য স্থবির হলেও আয় ও প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থাকছে অনেকটাই উচ্চাভিলাষী। এরপরও 1,90,000 কোটি টাকার ঘাটতি টানতে হবে করোনাকালের এই বাজেটে। তবু অর্থমন্ত্রীর আশা, রেকর্ড পরিমাণ কর্মসংস্থান তৈরি করতে নীতি সহায়তা থাকছে বাজেটে। সুলতান আহমেদের রিপোর্ট। এক অন্যরকম বাজেট। অন্য বছর যেখানে এই দিনে সংসদ ভবনে উৎসব বয়ে যায়, এবার সেখানে শুনশান নীরবতা। প্রয়োজন ছাড়া সংসদ ভবন এলাকায় আসেননি সদস্য কিংবা কর্মকর্তারাও। বৃহস্পতিবার বেলা 3টার দিকে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল তার কালো ব্রিফকেস হাতে প্রবেশ করেন সংসদ কক্ষে। ততক্ষণে সেখানে উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এবং 2020-2021 অর্থ বছরের বাজেট এই মহান সংসদ উপস্থাপনের অনুমতি পাচ্ছে না। মাননীয় অর্থমন্ত্রী, আপনি এখন বাজেট উপস্থাপন করবেন। স্পিকারের অনুমতি পেয়ে আহম মুস্তফা কামাল শুরু করেন তার দ্বিতীয় বাজেট বক্তৃতা। অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা শিরোনামে প্রস্তাবিত বাজেটের মোট আকার ধরা হয়েছে 5,68,000 কোটি টাকা। ব্যয়ের লক্ষ্য বড় হলেও মোট আয়ের লক্ষ্য থাকছে 3,78,000 কোটি টাকা। এরপরও ঘাটতি দাঁড়াবে 1,90,000 কোটি। তবে জিডিপির প্রবৃদ্ধি গেল অর্থ বছরের মতোই রাখা হয়েছে 8.2%। বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াবে 1,90,000 কোটি টাকা, যা জিডিপি 6%। এখানে উল্লেখ্য, এই হার গত বাজেটে ছিল 5%। অভ্যন্তরীণ এবং বৈদেশিক উৎস হতে এই ঘাটতি মেটানো হবে। প্রস্তাব করা এই বাজেটে সবচেয়ে বেশি 85,760 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা খাতে। এছাড়া পরিবহন খাতে 64,587 কোটি টাকা, প্রতিরক্ষায় 34,882 কোটি টাকা। আলোচিত স্বাস্থ্য খাতে বরাদ্দ থাকছে 29,246 কোটি টাকা। সামাজিক নিরাপত্তায় 32,166 কোটি। কৃষিতে রাখা হয়েছে 29,983 কোটি টাকা। প্রতিটিতেই আগের বছরের চেয়ে বেড়েছে বরাদ্দের পরিমাণ। করোনাকালের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে 5,500 কোটির একটু বেশি। কোভিড-19 সংক্রমণ মোকাবেলায় গৃহীত কার্যক্রমসমূহ অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়ে বড় ব্যয়ের বিপরীতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থাকছে 3,30,000 কোটি টাকা। এনবিআর বহির্ভূত খাত থেকে আদায়ের লক্ষ্য 15,000 কোটি টাকা। কর ব্যতীত অন্যান্য খাত থেকে সরকারের আয়ের লক্ষ্য 33,000 কোটি টাকা। 2021 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট কর্মসংস্থান বাড়াতে অর্থমন্ত্রী গুরুত্ব দিয়েছেন গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করায়। এছাড়া কোনো মানুষ যেন খাবারের অভাবে না থাকে, সেই দিকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা উঠে এসেছে বাজেট বক্তব্যে। করোনা পরিস্থিতির প্রভাব মোকাবেলায় দুস্থদের খাদ্য সহায়তা প্রদান, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু। শেষ সময়ে অর্থমন্ত্রী পবিত্র কোরআনের কয়েকটি বাণী উল্লেখ করে সৃষ্টিকর্তার কাছে মহামারী করোনা থেকে জাতিকে রক্ষার প্রার্থনা করেন। সরকারের বছরব্যাপী আয় ব্যয়ের হিসেব বাজেটে বড় ধাক্কা দিয়েছে মহামারী করোনা। এর ফলে অনেকটা রুগ্নদশায় পড়েছে অর্থনীতি, কমে গেছে রাজস্ব আদায়।
অন্যদিকে প্রকল্প বাস্তবায়নও পড়েছে বড় চ্যালেঞ্জের মধ্যে। সব মিলিয়ে আগামী বাজেটে বাস্তবায়নে কতটুকু মুনশিয়ানার পরিচয় দিতে পারেন অর্থমন্ত্রী, সেটি দেখার অপেক্ষায় সব শ্রেণী পেশার মানুষ। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। বাজেট বিশ্লেষণ তুলে ধরতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। ডক্টর জাহিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। সংকটকালের বিশাল বাজেট, আপনার মূল্যায়ন জানতে চাই শুরুতেই। এখানে আমাদের সংকটের ফলে আমাদের অর্থনৈতিক প্রায়োরিটিস গুলো তো বদলে গেছিল এবং আমরা আশা করছিলাম যে স্বাস্থ্য খাতকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে, সেই সাথে সামাজিক সুরক্ষা খাত, কৃষি এবং শিক্ষা খাত অগ্রাধিকারের তালিকায় সর্বোচ্চ চলে আসবে। সেখানে স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা একটা খুব উল্লেখযোগ্য পদক্ষেপ দেখেছি, সেটা হলো 10,000 কোটি টাকার একটা করোনা মোকাবেলার জন্য একটা তহবিল গঠন করা হয়েছে, যেটা অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থাকবে। যেহেতু আগামীতে অনেক অনিশ্চয়তা আসছে, সেই জন্য এই ধরনের একটা ফ্লেক্সিবল তহবিলের দরকার ছিল। সেটা একটা সঠিক পদক্ষেপ বলে মনে করি। কিন্তু অন্যান্য ক্ষেত্রে, বিশেষ করে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দের বৃদ্ধিটা কিন্তু খুবই নগণ্য। আপনার সামাজিক সুরক্ষা খাতে যারা কাজ করে সব মন্ত্রণালয়গুলোর ভিতরে সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি, আপনার নারী এবং শিশু কল্যাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, এই সবগুলো মিলে বরাদ্দের বৃদ্ধিটা 1100 কোটি টাকার মতো। এটা প্রয়োজনের তুলনায় অনেক কম। কৃষির এই খাতে কিছু বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে এবং শিক্ষা, প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে এবং মাধ্যমিক এডুকেশনের ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, কিন্তু এগুলো আমার মনে হয় না প্রয়োজনের তুলনায় যথেষ্ট হবে। কাজে সেই থেকে একটা মিশ্র চিত্র এখানে দেখা যাচ্ছে এবং বাজেটে যে ধরনের রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, এটা আদায় করা কঠিন হবে সেটা বলাটা বোধহয় কম বলা হবে, কারণ এটা আদায় করা অলমোস্ট অসম্ভব। সেক্ষেত্রে একটা বড় রাজস্ব ঘাটতি আসছে এবং সেই ঘাটতিটা সামনে রেখে বাজেটে যে ঘাটতি বাড়বে, সেইটা কিভাবে আমরা অর্থায়নের যোগান দেব সেটা এখনো বাজেটের থেকে পরিষ্কার নয় এবং সেই জন্য এখানে কিছু ঝুঁকির জায়গাও রয়ে গেছে। যে কালো টাকা সাদা করার যে বিষয়টি রাখা হয়েছে, সুযোগটি রাখা হয়েছে, প্রস্তাব করা হয়েছে, এই বিষয়ে আপনার মতামত কি? এখানে দুটো বিষয় আপনাকে ভাবতে হবে। একটা হলো একটা নৈতিকতার প্রশ্ন আছে, কারণ এখানে কালো টাকা সাদা করার সুযোগ দিলে যারা এমনি আপনার কর দেন, যারা সৎ করদাতা, তারা নিরুৎসাহিত হন। সেদিকে একটা নৈতিকতার প্রশ্ন আছে। কিন্তু আপনি যদি ধরেন যে ঠিক আছে, আমরা নৈতিকতার প্রশ্নের বাইরে গিয়ে বাস্তবতার দিকে যদি তাকাই, আমার তো অর্থের প্রয়োজন, সেখানে আমি কালো টাকা সাদা করার সুযোগ যদি দিতে চাই, তাহলে ফলাফল পাওয়ার জন্য আমাকে কিভাবে স্কিমটা ডিজাইন করতে হবে। সেখানে অতীতের তুলনায় একটা সংশোধন আমরা দেখেছি, সেটা হলো আগে হাত পা বেঁধে দেওয়া হতো যে আপনি কালো টাকা সাদা করলে সেই টাকা কোথায় বিনিয়োগ করতে পারবেন এটা বলে দেওয়া হতো। আবাসন খাতে করতে পারবেন বা শেয়ার বাজারে করতে পারবেন বা অর্থনৈতিক অঞ্চলে করতে পারবেন। এবার কিন্তু সেটাকে আরো অনেক জায়গা খুলে দেওয়া হয়েছে, যাতে বিনিয়োগকারীরা যেখানে তাদের বিনিয়োগের ইচ্ছা আছে সেখানে বিনিয়োগ করতে পারে এবং সেই কারণে তারা হয়তো সাদা করার জন্য উৎসাহিত হতে পারে। কিন্তু যেটা করা হয়নি, যার ফলে আমার মনে হয় না আমরা খুব একটা ফলাফল পাবো আগের তুলনায়, সেটা হলো যে এই সাদা করার সময়টা এটা কিন্তু সীমিত করে দেখা হয়নি। এটা পুরো আগামী বছরের জুনের 30 পর্যন্ত এবং অতীতের অভিজ্ঞতা থেকে যদি আমি ধরে নিই, তাহলে এরা ভাববে যে এই বছর যেটা বলা হয়েছে এই বছর থাকবে, আগামী বাজেটে আবার বলা হবে যে আবার সুযোগটা দেওয়া হবে। এইভাবেই তো গত 10 বছর ধরে চলে আসছে। সেক্ষেত্রে কিন্তু তাগিদটা থাকে না সাদা করা, কারণ সাদা করলে তো আপনাকে 10% কর দিতে হয়। একদিকে আপনি ডক্টর জাহিদ হোসেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ডক্টর জাহিদ হোসেন অর্থনীতিবিদ জানাচ্ছিলেন আমাদেরকে, বাজেট পর্যালোচনা করছিলেন, জানাচ্ছিলেন তার মূল্যায়ন। 2020-21 অর্থ বছরের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 3,78,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-কে ছুড়ে দেওয়া হয়েছে 3,30,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা। এছাড়া কর বহির্ভূত আয় 33,000 কোটি টাকা এবং
এনবিআর বহির্ভূত আয় ধরা হয় 15,000 কোটি টাকা। 6% ঘাটতি ধরে এবারের বাজেটে মোট ঘাটতির পরিমাণ থাকছে 1,90,000 কোটি টাকা। নাজিয়া কোনার রিপোর্ট। সরকারের 5,68,000 কোটি টাকার বাজেটে আয়ের বড় অংশই আসবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে। সংস্থাকে 3,30,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে আয়কর থেকে ধরা হয় 1,03,945 কোটি টাকা, ভ্যাট বা মূসক থেকে 1,25,162 কোটি টাকা এবং আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক ও অন্যান্য খাত থেকে 1,08,93 কোটি টাকা। এছাড়া কর বহির্ভূত আয় ধরা হয়েছে 33,000 কোটি টাকা এবং এনবিআর বহির্ভূত আয় ধরা হয়েছে 15,000 কোটি টাকা। আগামী 2020-2021 অর্থ বছরে মোট রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে 3,78,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড উৎস হতে 3,30,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 48,000 কোটি টাকা সংগ্রহ করা হবে। নতুন বাজেটে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা 50,000 টাকা বাড়িয়ে 3 লাখ টাকা করা হয়েছে, আর নারীর করমুক্ত আয় সীমা 3.5 লাখ টাকা। এছাড়া কর্পোরেট করে কিছুটা পরিবর্তন আসছে। বর্তমানে শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর হার 35%। 2020-21 অর্থ বছরের বাজেটে এই স্তরের কর হার 2.5% কমিয়ে 32.5% করার প্রস্তাব করা হয়েছে। শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পকে প্রণোদনা দেওয়ার লক্ষ্যে আমদানিতে রেয়াতি সুবিধা এবং বৈধ পথে স্বর্ণ আমদানিতে বিদ্যমান 15% ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। কোভিড-19 প্রভাবে করোনা পরিস্থিতিতে দেশের বেহাল অর্থনীতিকে পুনরুদ্ধারে নানা কর ছাড়ের প্রস্তাব করা হয়েছে বাজেটে। তবে এর মধ্য দিয়ে বিশাল রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনকে অবাস্তব বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। সেটা একটা অসম্ভব টার্গেট এবং করোনার প্রভাব তো সহজে যাচ্ছে বলে মনে হচ্ছে না। তো সব মিলিয়ে আমি মনে করি যে বাজেটটা কিন্তু বাস্তবসম্মত হচ্ছে না। 2020-21 অর্থ বছরের বাজেট ঘাটতি প্রায় 6%, টাকার অঙ্কে 1,90,000 কোটি টাকা। এ ঘাটতি মেটাতে ব্যাংক থেকেই সরকার নেবে প্রায় 85,000 কোটি টাকা, আর সঞ্চয়পত্র ও অন্যান্য মিলিয়ে নেওয়া হবে 25,000 কোটি টাকা। এর বাইরে বিদেশি ঋণ নেওয়ার লক্ষ্য ধরা হয় 76,000 কোটি টাকা, বাকিটা বৈদেশিক অনুদান। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। বাজেট এলেই সবার চোখ থাকে কি ধরনের পণ্য সেবার দাম বাড়ছে আর কমছে কোনগুলোর উপর। 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে পণ্যের দাম বাড়া কমার বিষয়ে বেশ কিছু ধারণা দেওয়া হয়েছে। কোনগুলোর দাম বাড়ছে কমছে তার বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। সজল, ধন্যবাদ আপনাকে। আসলে এবারের বাজেট ভিন্ন প্রেক্ষাপটের বাজেট। দর্শকদেরকে বলতে চাই, খুব বেশি সুখবর আসলে নেই। আমরা জানি বিপর্যস্ত অর্থনীতিকে টেনে তুলতে অর্থমন্ত্রী বিশাল আকারের বাজেট দিয়েছেন, সেখানে ব্যয় ব্যবস্থাপনা করাই বড় চ্যালেঞ্জ। আমরা প্রথমেই দুঃসংবাদ দিয়ে শুরু করতে চাই। আসলে দাম বাড়ার তালিকা যদি দেখে সেটি আসলে বরাবরই দীর্ঘ থাকে, দাম কমার তালিকা ছোট থাকে। দাম বাড়ার তালিকায় শুরুতেই ধূমপায়ীদের জন্য আসলে দুঃসংবাদ, যারা সিগারেট, তামাক এবং জর্দা খান তাদের জন্য দুঃসংবাদ থাকছে। এরপর যদি আমি বলি যে যারা বডি লোশন এবং নিজেদেরকে চকচকে রাখতে বিভিন্ন রকমের প্রসাধনী সামগ্রী ব্যবহার করেন, আফটার শেভ, লোশন, বডি স্প্রের মতো পণ্য সামগ্রীর দামও কিন্তু এবারে বাড়ছে, কেননা সম্পূরক শুল্ক সেখানে বাড়ছে। এরপরে আমরা যদি দর্শকদেরকে বলতে চাই যে আমাদের গাড়ির নিবন্ধন এবং আসবাবপত্রের মতো সামগ্রীর কথা যদি বলি, আসবাবপত্রের দাম এবার বাড়বে, কেননা আসবাবপত্রের মূসক 5 থেকে 7.5% করা হচ্ছে। এরপর আমরা যদি আপনাদেরকে জানাই দাম বাড়ার তালিকাটি বেশ দীর্ঘ, সেক্ষেত্রে গাড়ির নিবন্ধন খরচের কথা বলছিলাম যে যারা একটু উচ্চাভিলাষী গাড়ি কিনতে চান, শৌখিন, তাদের জন্য দুঃসংবাদ, গাড়ির নিবন্ধন খরচ কিন্তু এবারে বাড়বে, কেননা সম্পূরক শুল্ক 10% থেকে 15% করা হয়েছে। এরপরে আমরা লক্ষ্য করছি যারা মধু খেয়ে আসলে নিজেদেরকে সুরক্ষিত রাখতে চান, স্বাস্থ্যসম্মত উপায়ে জীবনযাপন করতে চান, সেই মধুর দামও কিন্তু এবার বাড়ছে। আমদানিকৃত মধু যেটির মূসক 0% ছিল সেটি আসলে 15% করা হয়েছে। এরপর মোবাইল সিম, সেটিরও কিন্তু দাম বাড়ছে, সম্পূরক শুল্ক 10% থেকে 15% করা হয়েছে। দাম বাড়ার তালিকাটি বলেছিলাম দর্শক বরাবরই যে দীর্ঘ হয়, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল হ্যান্ডসেট যেটি আমদানিকৃত সেটি কিন্তু দাম বাড়ছে, যদিও দেশীয় সংযোজনকারী শিল্প প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কমবে, সেটি আমরা পরে জানাবো। এবং এরপরে আপনাদেরকে দেখাতে চাই সিরামিকের সিল্ক বা বেসিন যারা ব্যবহার করছেন, আগামী বাজেটে কিন্তু সেটি, অর্থাৎ এবারের আজকের বাজেটে সেটি ঘোষণা দেওয়া হয়েছে, সেখানেও কিন্তু উৎপাদন পর্যায়ে 10% শুল্ক আরোপ করা হয়েছে। এরপর অনলাইন শপিংয়ের কথা একটু দর্শকদেরকে জানাতে চাই, যারা এবার আমরা জানি অনলাইন নির্ভরতা বাড়ছে, এই করোনাকালে অনলাইন শপিং এবং ই কমার্সে কিন্তু খরচ এবার বাড়বে, যেটি এবারের বাজেটে বলা হয়েছে। এছাড়াও প্রসাধনী সামগ্রীর কথা বলছিলাম, যারা নিজেদেরকে সচেতন, নিজেদেরকে সাজাতে সজ্জিত রাখতে চান, তাদের জন্য দুঃসংবাদ, অর্থাৎ
এই প্রসাধনী সামগ্রীর দামও কিন্তু এবার সম্পূরক শুল্ক 5 থেকে 10% করা হয়েছে। এবারে দর্শক আপনাদেরকে আসলে দাম কমার তালিকাটি জানাতে চাই সংক্ষেপে। দাম কমার তালিকাও কিন্তু খুব বেশি পণ্য আসলে নেই। সেখানে আমরা শুরুতেই যদি দেখি দাম কমছে কৃষি যন্ত্র এবং উপকরণ। আমরা জানি এবারের বাজেটে কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কৃষি যন্ত্র উপকরণ, ট্রাক্টর থেকে শুরু করে অন্যান্য যে ধান মাড়াইয়ের যন্ত্রপাতি রয়েছে, তার যে উপকরণ রয়েছে সেটি আমদানি করার ক্ষেত্রে এবার কিন্তু দাম কমবে। এরপর আমরা দেখতে চাই পোলট্রি, ডেইরি এবং মৎস্য শিল্পকে সুরক্ষা দিতে কিন্তু শুল্ক 5% থেকে 0% নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ এইসব উপকরণ সামগ্রী আমদানির ক্ষেত্রে কিন্তু এবার দাম তুলনামূলকভাবে কমে আসবে, সেটি বাজেট বইতে আমরা স্পষ্ট দেখতে পেয়েছি। এরপর যারা জুয়েলারি পণ্য ব্যবহার করেন, বিশেষ করে স্বর্ণের প্রতি যাদের দুর্বলতা রয়েছে, তাদের জন্য কিছুটা সুসংবাদই বলা যায়। স্বর্ণের মূসক 15% থেকে এবার কিন্তু 0% নামিয়ে আনা হয়েছে। এটি নিশ্চয়ই অনেকের জন্যই সুসংবাদই বয়ে আনবে। আর এবার অন্য একটি কৃষকের কথা বলছিলাম। ট্রাক্টরে ব্যবহৃত যে টায়ার দেখতে পাচ্ছি, সেই টায়ারে কিন্তু এবার আসলে দাম তুলনামূলক কমে আসবে এবং ভ্যাট 15% ছিল, সেটি এবার 0% নামিয়ে আনা হয়েছে। এরপর অনলাইনের আয়কর রিটার্ন দাখিলের জন্য এবারই প্রথমবারের মতো বাজেটে একটি সুস্পষ্ট নির্দেশনা এসেছে। যারা অনলাইন আয়কর রিটার্ন দাখিল করবেন তাদেরকে 2000 টাকা নগদ রেয়াত দেওয়া হবে। এই সুবিধা কিন্তু এবারের বাজেটে আসলে প্রথমবারের মতো দেওয়া হয়েছে। এরপর আমরা কমার তালিকায় চিনির কথা বলতে চাই। চিনির গত বাজেটে আমরা দেখেছিলাম কিছুটা বেড়েছিল, এবার কিন্তু আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর যেটি 5%, সেটি 2.5% করা হচ্ছে। এরপর এয়ার কন্ডিশনারের খবর জানাতে চাই। যারা শীতাতপ নিয়ন্ত্রিত উপায়ে থাকতে চান, এয়ার কন্ডিশন দেশীয় সংযোজন শিল্প, তাদের জন্য এবার কিন্তু এয়ার কন্ডিশনের দাম তুলনামূলকভাবে কমে আসবে। এরপরের তালিকা যদি দেখতে চাই আমরা, এরপর ফ্রিজের দামও তুলনামূলকভাবে কমে আসছে। যারা দেশীয় সংযোজনকারী শিল্প রয়েছে, লোকাল হ্যান্ডসেট যারা তৈরি করছে, উৎপাদন করছে, দেশীয় শিল্প প্রতিষ্ঠান, তারাও এবার কমানোর সুযোগ রয়েছে। সবশেষ যেটি বলতে চাই, এরপর মেডিটেশন সেবা, যারা এবারে মূসক অব্যাহতি দেওয়া হয়েছে মানসিক স্বাস্থ্য এবং মনোবল বৃদ্ধির জন্য এবারের বাজেটে কিন্তু আসলে মেডিটেশন সেবার উপর যেসব পণ্য সামগ্রী রয়েছে সেটির দাম কমানো হয়েছে। তো সব মিলে এই ছিল আমার কাছে আসলে দাম বাড়া কমার খবর। ফিরতে চাই স্টুডিওতে। বাবু কামরুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী বাবু কামরুজ্জামান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, পণ্যের দাম বাড়া কমা বিষয়ে জানাচ্ছিলেন যে কিছু দাম বেড়েছে, কিছু পণ্যের দাম কমেছে। একটি মিশ্র প্রতিক্রিয়া প্রতিবারের মতো জানাচ্ছিলেন বাবু কামরুজ্জামান। চলে যাচ্ছি পরের সংবাদে। বাজেট এলেই সবার চোখ থাকে, জানছিলাম এই সংবাদটি আমরা। এবারে 2020-21 অর্থ বছরে স্বাস্থ্য খাতে বাজেট প্রস্তাব করা হয়েছে 29,246 কোটি টাকা, যা 5,68,000 কোটি টাকার বৃহৎ বাজেটের 5.1%। শুধু তাই নয়, কোভিড-19 মোকাবেলায় জরুরি প্রয়োজনে বরাদ্দ দেওয়া হয়েছে 10,000 কোটি টাকা। দাম কমবে পিপিই, আইসিইউ সরঞ্জাম, পরীক্ষার কিট, সার্জিক্যাল ও ফেস মাস্কে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা অভিজ্ঞতা থেকে এটা স্পষ্ট যে বেহাল স্বাস্থ্য সেবা খাতকে ঢেলে সাজাতে শুধু অবকাঠামো নির্মাণ নয়, দক্ষ জনবল ও গবেষণায়ও গুরুত্ব দিতে হবে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 2020-21 অর্থ বছরে 5,68,000 কোটি টাকার বাজেটে স্বাস্থ্য খাতকে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 5.1%, 29,246 কোটি টাকা, যা 2019-20 অর্থ বছরের সংশোধিত বাজেটের চেয়ে 5,554 কোটি টাকা বেশি। কোভিড-19 মোকাবেলায় বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় দুটি বিশেষ প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু হওয়ার কথাও জানানো হয়েছে বাজেটে। কোভিড-19 মোকাবেলায় যে কোনো জরুরি প্রয়োজনে 10,000 কোটি টাকার থোক বরাদ্দ রাখারও প্রস্তাব করা হয়েছে। বছরের বাজেট উপস্থাপন। মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় আইসিইউ সরঞ্জামাদি আমদানি, পরীক্ষা কিট আমদানি, উৎপাদন সহ সার্জিক্যাল ও ফেস মাস্কের প্রস্তাব করা হয়েছে মূসক অব্যাহতি। কোভিড-19 নিরোধক ওষুধের ক্ষেত্রেও 3 পর্যায়ে মূসক অব্যাহতির প্রস্তাব দেন অর্থমন্ত্রী। যে অমানিসার অন্ধকার আজ আমাদের চারপাশকে ঘিরে ধরেছে। রোগতত্ত্ব বিশেষজ্ঞ ডক্টর মুশতাক হোসেন বলছেন, শুধু অবকাঠামো নির্মাণ ভিত্তিক বরাদ্দ বেশি না রেখে জনবল বৃদ্ধি ও গবেষণায়ও বরাদ্দ বাড়ানো প্রয়োজন। গবেষণা প্রতিষ্ঠান মেডিকেল রিসার্চ কাউন্সিলকে অনেক শক্তিশালী করা দরকার। সেখানে একটা মহাপরিচালকের নেতৃত্বে কাঠামো গড়ে তোলা দরকার। এখন যে কাঠামো আছে, মেডিকেল রিসার্চ কাউন্সিল প্রয়োজনের তুলনায় খুবই আকুঞ্চিতর। মহামারীর এই সময় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত অর্থ পরিকল্পিতভাবে সমবন্টনের পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। টাকা বৃদ্ধি করাই কিন্তু স্বাস্থ্য খাতের সমস্যার সমাধান না। স্বাস্থ্য ভাবনাকে, স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে একটি কার্যক্ষম অবস্থায় আনার জন্য যেমন দরকার নতুন পরিকল্পনা,
যেমন দরকার দক্ষ জনশক্তি। এছাড়াও সরকারের নেয়া 3 বছর মেয়াদী, মধ্যম ও 10 বছর মেয়াদী দীর্ঘ পরিকল্পনাকেও স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা। মহান জাতীয় সংসদে উপস্থিত রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। 7 মেগা প্রকল্পে সব মিলিয়ে প্রায় 2000 কোটি টাকা বরাদ্দ কমেছে 2020-21 অর্থ বছরের বাজেটে, যার মধ্যে মেট্রো রেল সহ 5 মেগা প্রকল্পেই আগের অর্থ বছরের তুলনায় কমেছে বরাদ্দ। তবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বেড়েছে প্রায় 700 কোটি টাকা। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। করোনাকালে মেগা প্রকল্পগুলোর বেশিরভাগই গতি হারিয়েছে। দেশকে এগিয়ে নিতে এসব মেগা প্রকল্পে গতি ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ সামনে। 2019-20 অর্থ বছরে সরকারের চলমান 7 মেগা প্রকল্পে বরাদ্দ ছিল 36,220 কোটি 22 লাখ টাকা, কিন্তু 2020-21 অর্থ বছরে তা কমিয়ে প্রস্তাব করা হয়েছে 34,266 কোটি টাকা। করোনার মধ্যে কাজ এগিয়ে চললেও নতুন অর্থ বছরে বরাদ্দ কমছে পদ্মা সেতু প্রকল্পে। 2019-20 অর্থ বছরে এ সেতুর জন্য বরাদ্দ ছিল 5,370 কোটি, এবার তার থেকে 370 কোটি কমিয়ে পদ্মা সেতুতে যাচ্ছে 5,000 কোটি টাকা। পদ্মা রেল সেতুতে আগের অর্থ বছরের 3,990 কোটি টাকার চেয়ে 305 কোটি কমিয়ে প্রস্তাব করা হয়েছে 3,685 কোটি টাকা। প্রত্যেকটা প্রজেক্টই ডিলেড হবে, টাইম এক্সটেনশন তো অবশ্যই হবে, আর টাইম এক্সটেনশন হলে কস্ট বেড়ে যায়, এটাই স্বাভাবিক। সুতরাং শ্রমিক বান্ধব পরিবেশ যদি আমরা না করতে পারি, ঝুঁকির সময় ঝুঁকির কিছু আমি ইনসেন্টিভ না দিতে পারি ইন দ্য ফর্ম অফ ইন্স্যুরেন্স, তাহলে কিন্তু গতিটা আরেকটু স্লো হবে। বরাদ্দ কমছে মেট্রো রেলেও। 2019-20 অর্থ বছরে এই প্রকল্পে বরাদ্দ ছিল 7,212 কোটি টাকা, কিন্তু 2020-21 অর্থ বছরে প্রায় 3,000 কোটি কমিয়ে বরাদ্দের প্রস্তাব 4,370 কোটি টাকা। প্রায় সব মেগা প্রকল্পে বরাদ্দ কমলেও 711 কোটি টাকা বরাদ্দ বাড়ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে। 2020-21 অর্থ বছরে এই প্রকল্পে বরাদ্দ যাচ্ছে 15,691 কোটি টাকা। দোহাজারী রামু রেললাইন প্রকল্পে আগের অর্থ বছরের 1,105 কোটি থেকে 400 কোটি বরাদ্দ বাড়িয়ে দেওয়া হচ্ছে 1,500 কোটি টাকা। মেগা প্রকল্পের জন্য বাজেট তো যেটা চলমান প্রক্রিয়া, কিন্তু যেগুলো চলমান আছে সেগুলোকে চালিয়ে যেতে হবে, কারণ কোভিড তো আমাদের দেশ থেকে সহজে যাচ্ছে না। সংক্রমণের সাথে আমরা বাস করব, সংক্রমণ হয়তো আরো বাড়বে, কিন্তু সেটাকে ম্যানেজ করতে হবে বড় প্রকল্পের ক্ষেত্রে বিশেষভাবে। এছাড়া মাতারবাড়ি কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বরাদ্দের প্রস্তাব 3,670 কোটি টাকা, আর পায়রা গভীর সমুদ্র বন্দর প্রকল্পে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে 350 কোটি টাকা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। প্রস্তাবিত বাজেটে ঢালাওভাবে সুযোগ করে দেওয়া হয়েছে কালো টাকা সাদা করার। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় বলা হয়েছে আগামীতে উৎপাদনশীল শিল্প আবাসন খাতে 10% কর দিয়ে আয়কর রিটার্ন দাখিল করলে আয়কর কর্তৃপক্ষ কোনো প্রশ্ন করবে না। আবাসন সহ অন্যান্য খাতের ব্যবসায়ীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। এ এক ভিন্ন প্রেক্ষাপট। করোনার ভয়াল থাবায় যখন নাজুক গোটা বিশ্ব অর্থনীতি, তখন উদীয়মান বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে দ্বিতীয়বারের মতো বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। অর্থনীতিকে মূলধারায় টেনে তুলতে এবং অর্থপ্রবাহ বাড়াতে এবারের বাজেটে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছেন অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতায় বলা হয়েছে, দেশের প্রচলিত আইনে যাই থাকুক না কেন, ব্যক্তিশ্রেণীর করদাতাদের চলতি অর্থবছরের 1 জুলাই থেকে 2021 সালের 30 জুন পর্যন্ত আয়কর রিটার্নে অপ্রদর্শিত জমি, বিল্ডিং, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের প্রতি বর্গমিটারের ওপর নির্দিষ্ট হারে এবং নগদ অর্থ, ব্যাংকে গচ্ছিত অর্থ, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড বা যে কোনো সিকিউরিটিজের ওপর 10% কর দিয়ে আয়কর রিটার্ন দাখিল করলে কর বিভাগ বা কোনো কর্তৃপক্ষই প্রশ্ন করতে পারবে না। দূষিত আয়ের ব্যাপারে সরকার যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, এর জন্য আমি রিহ্যাবের পক্ষ থেকে আমি তাদেরকে সাধুবাদ জানাই। এই সেক্টরে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট হবে বলে আমরা বিশ্বাস করছি। দেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু বন্ধ হবে। এই সুযোগ রাখা হয়েছে ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীদেরও। ব্যক্তি করদাতারা পুঁজিবাজারে অর্থ বিনিয়োগ করলে এবং ওই বিনিয়োগের উপর 10% কর দিলে এক্ষেত্রেও আয়কর সহ অন্য কোনো কর্তৃপক্ষ প্রশ্ন তুলবে না। এটা পরিস্থিতি অনুযায়ী, তার বিনিয়োগের নেচার অনুযায়ী
সে যদি দেখে যে না হ্যাঁ এখানে কর্মসৃজনমূলক প্রকল্প হয়েছে, এখানে দারিদ্র দূরীকরণের বিষয় প্রকল্প হয়েছে, এখানে একটা মানে অর্থনীতিতে গতিশীলতা আনার প্রকল্প হয়েছে, সেই ক্ষেত্রে এই প্রশ্ন করার বিষয়টা সেইভাবে বিবেচিত হতে পারে। অর্থ পাচার ও কর ফাঁকি ঠেকাতেও এবারের বাজেটে সংযোজন করা হয়েছে নতুন বিধান। অর্থনীতিতে অপ্রদর্শিত অর্থ এবং কালো টাকা বিনিয়োগের সুযোগ নিয়ে নানা মহলে মত দ্বিমত এবং তর্ক বিতর্ক থাকে প্রতি বাজেটেই। এবারেও ভিন্ন এক পরিস্থিতিতে এই সুযোগ অব্যাহত রাখা হয়েছে। তবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন এই অর্থ, কালো টাকা এবং অপ্রদর্শিত অর্থ যদি মূলধারার বিনিয়োগে আনা যায় তবে তা কর্মসৃজন এবং মানি লন্ডারিং প্রতিরোধেও সহায়ক ভূমিকা রাখতে পারে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। করোনাকালে জাতীয় সংসদ উত্থাপিত হলো প্রস্তাবিত বাজেট, যার বেশিরভাগ অংশই ছিল ডিজিটাল উপস্থাপনা। আর শারীরিক দূরত্বের বিবেচনায় সংসদ সদস্য উপস্থিতিও ছিল 1/3 কম। সবার মুখেই ছিল মাস্ক, হাতে গ্লাভস। দর্শক, মহামারীর সময়ের বাজেট অধিবেশনের অচেনা চেহারা তুলে ধরছেন আশিকুর রহমান শ্রাবণ। বাজেটের দিনে চিরাচরিত প্রথা অনুসারে অর্থমন্ত্রীকে সাথে নিয়ে সংসদ অধিবেশনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। 2019-20 অর্থ বছরেও সেটাই হয়েছিল, কিন্তু করোনাকালের 2020-21-এ শারীরিক দূরত্ব মেনে সবাই আলাদা আলাদা। জাতীয় বাজেট 2020 সব সংসদ সদস্যদের মুখে মাস্ক, হাতে গ্লাভস, অনেকে আবার মাথায় আবরণও পরেছেন। স্পিকার 2020-21 অর্থ বছরের বাজেট পেশ করতে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালকে আহ্বান জানান। এবার নিয়ে মুস্তফা কামাল দ্বিতীয়বারের মতো বাজেট পেশ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 10টি অংশে বিভক্ত বাজেট বক্তৃতার বেশিরভাগ অংশ ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপিত হয়, যেখানে তথ্য উপস্থাপনে ছিল প্রযুক্তির ছোঁয়া। সব মিলিয়ে এবারের বাজেট বক্তৃতা ছিল কয়েক দশকের মধ্যে সংক্ষিপ্ততম। স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, শিক্ষক। স্বাভাবিক সময়ে বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক সহ গণমাধ্যম কর্মীদের উপস্থিতির জন্য আমন্ত্রণ জানানো হয়। 49তম বাজেটে কাউকেই দাওয়াত দেওয়া হয়নি, দর্শক গ্যালারিও একেবারে ফাঁকা। কোভিড-19 মোকাবেলায় অন্য সময়ের বাজেট অধিবেশনে সব সাংসদরাই অংশ নেন, কিন্তু করোনা পরিস্থিতির কারণে এবার অল্প সংখ্যক মন্ত্রী, সাংসদ অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশেপাশে কয়েকটি আসন ফাঁকা করা হয়েছিল, অন্যরাও বসেছিল পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে। উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত সব মিলিয়ে অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমার বাজেট ঘোষিত হয় সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে। ঘাটতি নির্ধারণ করা হয়েছে 1,53,000। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। নতুন বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে 2,960 কোটি টাকা। কৃষি খাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে 29,983 কোটি টাকা। এটি মোট বাজেটের 3.6%। চলতি বাজেটে খাতে বরাদ্দ ছিল 27,023 কোটি টাকা। তবে বিশেষজ্ঞরা বলছেন, কৃষককে নগদ সহায়তা প্রদানে এবারের বাজেটেও উপেক্ষিত হয়েছে। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। কৃষি ও কৃষক দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এজন্য কৃষি ও কৃষককে আগে দিতে হবে সুরক্ষা। করোনার কারণে সংকটে দেশ, অন্যান্য খাতের মতো কৃষি খাতেও করোনা বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে। 2019-2020 অর্থ বছরের বাজেটে কিছুটা সংশোধন এবং কিছুটা সমন্বয় করতে হয়েছে। প্রস্তাবিত বাজেটে কৃষকদের টিকিয়ে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। এই জন্য আসছে বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। কৃষি খাতে মোট বরাদ্দ দেয়া হয়েছে 29,983 কোটি টাকা, যা মোট বাজেটের 3.6%। চলতি বাজেটে এ খাতে বরাদ্দ ছিল 27,023 কোটি টাকা। ট্রান্সপোর্ট সিস্টেম তো নাই বললেই হয় এগ্রিকালচার কমোডিটি ট্রান্সপোর্টেশনের জন্য, সুতরাং এবং স্টোরেজ ফ্যাসিলিটি দুর্বল। এই দুটো সেক্টরে প্রাইভেট সেক্টরকে বিনিয়োগ করার জন্য উৎসাহিত করতে হবে, প্রণোদনা দিতে হবে। আগামী অর্থ বছরে কৃষিতে ভর্তুকি বাবদ বরাদ্দ রাখা হয়েছে 9,500 কোটি টাকা, যা চলতি অর্থ বছরে ছিল 8,000 কোটি টাকা। আগামী অর্থ বছরে রাসায়নিক সারের বিক্রয় মূল্য অপরিবর্তিত রাখা হবে। কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষকদেরকে রক্ষা করার জন্য কোনো স্পেসিফিক কোনো বরাদ্দ নাই, যেটা আমরা চাই যে থাকা দরকার ছিল, সেটা ইন্স্যুরেন্স ফর্মেই হোক অথবা কৃষকের নগদ প্রণোদনা দিয়েই হোক। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, করোনা পরবর্তী পরিস্থিতিতে খাদ্য সংকট যেন না হয় সেজন্য প্রতি ইঞ্চি আবাদি জমি ব্যবহার করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা।
এবারের বাজেট করোনার বিদ্যমান সংকটকে সম্ভাবনাময় রূপ দেওয়ার বাস্তবসম্মত প্রত্যাশার দলিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে এবারের বাজেটে জীবন জীবিকা এবং মানবতার বিষয়টি উপেক্ষিত হয়েছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা পৃথক এই মন্তব্য করেন। ভিন্ন বাস্তবতায় ভিন্ন বৈশ্বিক প্রেক্ষাপটে তৈরি এ বাজেট করোনার বিদ্যমান সংকটকে সম্ভাবনা রূপ দেওয়ার বাস্তবসম্মত প্রত্যাশার দলিল। জীবনের পাশাপাশি জীবিকা চাকা সচল রাখার শেখ হাসিনা সরকারের সাহসী সময়োচিত চিন্তার সোনালী ফসল। যে মেগা প্রজেক্টগুলোতে দেওয়া হয়েছে, যেগুলো ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ এবং যেগুলো অপেক্ষা করতে পারত, দেশের মানুষের স্বাস্থ্য খাতে, সামাজিক নিরাপত্তা খাতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার কথা, সেগুলো অনেকটা বঞ্চিত হয়ে এই প্রকল্পে টাকা যাওয়ার অর্থ হচ্ছে যে এটা দুর্নীতির যে ধারা ছিল সেটাকে অব্যাহত রাখা। অর্থনৈতিক সংকটের মধ্যে সরকার আগামী অর্থ বছরের জন্য বাস্তবসম্মত বাজেট দিয়েছে বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এই বাজেট বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে কার্যকারিতায়। অনলাইন ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। পক্ষ থেকে জনকল্যাণমূলক একটি বাজেট দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং যে কোনো জায়গায় জনগণের প্রয়োজন মনে করা হয়েছে সেখানে যথেষ্ট পরিমাণে টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে। সেই টাকাটি আয় করার জন্য যে খাতগুলি দরকার সব খাতে আয় করার চেষ্টা করা হয়েছে। দেশে করোনা ভাইরাসে একদিনে আরও 37 জনের প্রাণহানির খবর এসেছে। মোট মৃত্যু দাঁড়িয়েছে 1049 জনে। সেই সাথে 3187 জন শনাক্ত হয়েছেন নতুনভাবে। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 78,052 জনের। করোনা ভাইরাস সবশেষ পরিস্থিতি জানাতে বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে সব তথ্য তুলে ধরা হয়। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 848 জন। এ নিয়ে মোট 16,748 জন সুস্থ হয়েছেন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 848 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 16,747 জন। শনাক্ত বিবেচনা সুস্থতার হার 21.46%। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে মৃত্যুর মিছিলে একদিনে যোগ হয়েছে আরও 5,000-এর বেশি প্রাণ। আর এর মধ্যে শুধু ব্রাজিলেই প্রাণ হারিয়েছে সর্বোচ্চ 1300 মানুষ। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে প্রায় 1.25 কোটি মানুষ, আর মৃত্যু হয়েছে মোট 4,19,000 মানুষের। দক্ষিণ আমেরিকার আরেক দেশ মেক্সিকোতেও 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে 596 জন। যুক্তরাষ্ট্রে গেল কয়েকদিনের মৃত্যুর হার কিছুটা কমে এলেও বুধবার আবারও দেশটিতে প্রাণ হারিয়েছে 982 জন। ভারতেও অবস্থা দিন দিন আরও খারাপের দিকেই যাচ্ছে। দেশটিতে একদিনে 388 জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 8,160 জনে। অক্সফোর্ড ইউনিভার্সিটির করোনা টিকা উৎপাদনের চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকা। এদিকে করোনা পরিস্থিতির উন্নতি হয় সীমান্ত খুলে দেওয়ার উদ্যোগ নিচ্ছে ইউরোপ। প্রস্তাবিত বাজেটে ক্রীড়া ক্ষেত্রে বরাদ্দ দেওয়া হয়েছে 1,500 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় মাত্র 22 কোটি টাকা বেশি। ক্রীড়া সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ব ক্রীড়াঙ্গনের বাস্তবতায় দেশের ক্রীড়াঙ্গনে আরও বরাদ্দ থাকা উচিত। মাহফুজুল ইসলামের রিপোর্ট। বৃহস্পতিবার সংসদে 5,68,000 কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। বিশাল এই বাজেটে ক্রীড়া ক্ষেত্রে বরাদ্দ মাত্র 1478 কোটি 93 লক্ষ টাকা। সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ এবং গেল বছরের প্রস্তাবিত বাজেটে ক্রীড়া ক্ষেত্রে বরাদ্দ ছিল 1489 কোটি 12 লক্ষ টাকা, যেখানে পরিচালন ব্যয় ছিল 1278 কোটি 97 লক্ষ এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছিল 214 কোটি 15 লক্ষ টাকা। প্রস্তাবিত এই বাজেট সংশোধিত হয়ে উন্নয়ন খাতে 58 কোটি 86 লক্ষ টাকা কমিয়ে করা হয় 155 কোটি 29 লক্ষ টাকা। এবারে গেল বছরের সংশোধিত বাজেটের তুলনায় উন্নয়ন ব্যয় 78 কোটি টাকা বাড়িয়ে করা হয়েছে 233 কোটি 29 লক্ষ টাকা এবং পরিচালন ব্যয় গেল বছরের সংশোধিত বাজেটের থেকে 55 কোটি 63 লক্ষ 84 হাজার টাকা কমিয়ে করা হয়েছে 1245 কোটি 64 লক্ষ টাকা।
ক্রীড়া সংশ্লিষ্টরা বলছেন বিশ্ব ক্রীড়াঙ্গনের বাস্তবতার সাথে তাল মিলিয়ে দেয়া উচিত ক্রীড়াঙ্গনের বাজেট। আমার তো বাজেট করতে হবে যে কোন ইভেন্টের জন্য কি পরিমাণ বাজেট লাগবে। আমার মনে হয় যে প্রতিটা ফেডারেশনের কাছ থেকে আসে তারা কি কি চায় সেই বাজেটগুলো কিন্তু দরকার। তারপর একটা বাজেট তৈরি করতে হবে, সেখানে কম বেশি হতে পারে এবং টাকাগুলো সঠিকভাবে বন্টন হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। নতুন অর্থ বছরের সংশোধিত বাজেটে পরিচালন ও প্রশিক্ষণ খাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান ক্রীড়া সংশ্লিষ্টদের। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকাই ধন্যবাদ সবাইকে।